আমরা চলে এসেছি আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেল জাহিরস ক্লাসরুমে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ। এই দ্য পোয়েট্রি অফ আর্থ যে কবিতাটা ক্লাস 12 এর পাঠ্য বিষয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তার লাস্ট পার্টটা আমরা করব। এখন আমরা যেটা দেখব, এই কবিতার মধ্যে কবি জন কিটস বেশ কিছু জায়গায় ফিগার অফ স্পিচ ইউজ করেছে। এখন ফিগার অফ স্পিচ ইউজ করেছে, ফিগার অফ স্পিচটা কি জিনিস সেটা আমাদের প্রথমে জানতে হবে। তার আগে তোমাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে এই ফিগার অফ স্পিচ, এই যে জিনিসটা আমি আজকে বলছি, এই জিনিসটা শুধুমাত্র তোমাদের এই এটা বোঝানোর জন্য শুধুমাত্র যে প্রয়োজন তা নয়, সেই সঙ্গে সঙ্গে তোমরা এটা মনে রাখবে যারা এইচএস করার পর গ্রাজুয়েশনে ইংরেজি সাহিত্য নিয়ে পড়বে, ইংলিশ লিটারেচার নিয়ে পড়বে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফিগার অফ স্পিচ এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে সঙ্গে শুধুমাত্র তাদের ক্ষেত্রে নয়, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সাম দেবে, সিজিএল এসজিএল যারা পরীক্ষা দেবে বা ইউপিএসসি তে জন্য যারা প্রস্তুতি নেবে, তাদের ক্ষেত্রেও কিন্তু ফিগার অফ স্পিচটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো প্রথমে আমরা জেনে নিই ফিগার অফ স্পিচটা কি জিনিস। এটা জানার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। সচরাচর ধরে নাও তোমাদের বাড়ির আশেপাশে যেসব বিশেষ করে যেসব স্টুডেন্টরা, ধরে নাও তোমরা পড়ার ব্যাচে পড়তে যাও, স্কুলে যাও, সেখানে গিয়ে অনেক তোমাদের বান্ধবী আছে, ক্লাসমেট আছে। হ্যাঁ, তো তাদের ক্ষেত্রে তোমরা কি করো, তাদের ক্ষেত্রে সচরাচর প্রত্যেক দিনই তাদেরকে দেখো। হঠাৎ করে কোনো একটা বন্ধুর বার্থডে পার্টি বা তার দাদার বিয়েতে হঠাৎ করে তোমরা সবাই নিমন্ত্রিত, সেখানে নিমন্ত্রণ বাড়ি গেলে, যাওয়ার পরে যে মেয়েটাকে তুমি প্রত্যেকদিন স্কুলে বা পড়ার ব্যাচে তুমি প্রত্যেকদিন দেখতে, তাকে সেখানে গিয়ে দেখে কিন্তু একদম চমকে গেলে। কেন? তার কারণটা হচ্ছে ওই প্রত্যেক দিনের থেকে ওই মেয়েটা কিন্তু ওই অকেশনের দিনটা, মানে অকেশনের যে দিনটা, সেই দিনটাতে তাকে একদম সম্পূর্ণ অন্যরকম লাগছে। কেন লাগছে? তার কারণটা হলো সেই মেয়েটা সচরাচর ভাবে যে পোশাক পরিধান করে আসতো, যেভাবে আসতো সেইভাবে না এসে সে কিন্তু মেকআপ করে এসছে, তার গায়ে বিভিন্ন অর্নামেন্টস আছে, ফলে তাকে মানে সেই সাধারণত যে ভাবে তুমি দেখো বা তোমরা দেখো তার থেকে একদম সম্পূর্ণ অন্যরকম লাগছে। কেন লাগছে? কারণ ওই মেয়েটা কিন্তু মেকআপ করেছে, তার গায়ে বিভিন্ন অর্নামেন্টস আছে, সেই জন্য তাকে সুন্দর দেখাচ্ছে। ঠিক ফিগার অফ স্পিচটা হচ্ছে বাক্যের অলংকার। যে গহনাগুলো মেয়েরা পরে তাদের সৌন্দর্য ধারণ করার জন্য বা সৌন্দর্যতা দেখানোর জন্য, ঠিক একইভাবে বাক্যের মধ্যে বাক্যের সৌন্দর্যতা বৃদ্ধি করার জন্য বা বাক্যটাকে এফেক্টিভ করার জন্য বাক্যের মধ্যে ফিগার অফ স্পিচ জিনিসটা ইউজ করা হয়। এটাকে বলা হয় বাংলায় বাক্যের অলংকার। বাক্যের অলংকার, বাক্যের অলংকার। তাহলে এই বাক্যের অলংকারটা আমরা কিভাবে ইউজ করব, তার কিছু কিছু উদাহরণ আমি তোমাদের একটা দিচ্ছি। ধরে নাও সিমিলি বলে, সিমিলি বলে একটা ফিগার অফ স্পিচ আছে। এবং সিমিলি বলে একটা ফিগার অফ স্পিচ আছে, ধরে নাও আমি একটা ইন জেনারেল বাক্য লিখছি, হি ইজ আ ব্রেভ ম্যান। মানে সে হয় একজন সাহসী, সে হয় একজন সাহসী মানুষ। তাহলে মানুষটা কেমন? মানুষটা হচ্ছে সাহসী। আমি এটা একটা সিম্পল সেন্টেন্সে লিখলাম। এই বাক্যটিকে আমি অলংকার করাবো, এই বাক্যটিকে আরেকটু এফেক্টিভ করব। সেটা কিভাবে করতে পারি? এই সিমিলি নামক যে ফিগার অফ স্পিচটার কথা বললাম, সেটা দিয়ে আমি এটাকে এফেক্টিভ করতে পারি। কিভাবে? ধরে নাও এই বাক্যটাই আমি লিখছি, হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। তাহলে এখানটায় আমি কি লিখলাম? হি ইজ অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন। তার মানেটা দাঁড়াচ্ছে সে হয় সিংহের মতো সাহসী, সে হয় সিংহের মতো সাহসী। তাহলে দ্বিতীয় বাক্য যেটা লিখলাম, যে সেন্টেন্সটা আমি লিখলাম, এখানে কি করলাম? সিংহের সঙ্গে একটা কম্পারিজন করলাম। ফলে প্রথম বাক্যটা সাধারণ হলেও দ্বিতীয় বাক্যটা যখন আমি বললাম সে কিসের মতো সাহসী? সিংহের মতো সাহসী, তাহলে এই বাক্যটার মতো, বাক্যটার মধ্যে কিন্তু একটা কি এফেক্টিভনেস আসলো। এই বাক্যটাতে এইটা ইউজ করে সিংহের সঙ্গে কম্পেয়ার করে আমি কি করলাম? একটা অলংকার তৈরি করলাম, যেটাকে বলা হয় সিমিলি। তাহলে আমরা
বুঝতে পারলাম যে কি এই যে ফিগার অফ স্পিচ গুলো ইউজ করে আমরা কি করতে পারি, বাক্যটাকে আরো সুন্দর করে তুলতে পারি। ঠিক এই রকম প্রচুর ফিগার অফ স্পিচ ইংরেজিতে আছে, তার মধ্যে যে ফিগার অফ স্পিচ গুলো আমাদের যে পাঠ্যের কবিতা দ্য পোয়েট্রি অফ আর্ট সেটাতে ইউজ করা হয়েছে সেগুলো কি আমরা একটু জানবো। প্রথমে দেখো এখানে পার্সনিফিকেশনের কথা আমি বলেছি। পার্সনিফিকেশন নামক যে ফিগার অফ স্পিচটা আছে সেটা কোন ধরনের ফিগার অফ স্পিচ সেটা তোমাদের আগে বুঝতে হবে। আগে তাহলে আমাদের জানতে হবে পার্সনিফিকেশনটা কি জিনিস, যে পার্সনিফিকেশন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন মানে হচ্ছে, ধরে নাও কোনো একটা বস্তু বা প্রাণীর উপর ব্যক্তিত্ব আরোপ করা। ব্যক্তিত্ব আরোপ করা, কোনো একটা বস্তু বা ব্যক্তির উপর প্রাণীর উপর ব্যক্তিত্ব আরোপ করা। তার মানে কি, ধরে নাও আমরা দেখবে সচরাচর বাড়িতে যারা ছোট ছোট বাচ্চারা থাকে তারা কার্টুন দেখতে খুব ভালোবাসে। এখন কার্টুনের মধ্যে আমরা দেখি হঠাৎ করে একটা গাছ কথা বলছে, কার্টুনের মধ্যে আমরা দেখি হঠাৎ করে একটা কাক কথা বলছে, কার্টুনের মধ্যে দেখি হঠাৎ করে একটা ইট কথা বলছে। মানে ইনঅ্যানিমেট অবজেক্ট, জড় বস্তু যেগুলো, এবং সেই সঙ্গে ওই খরগোশ থেকে শুরু করে, ব্যাঙ থেকে শুরু করে, গাধা থেকে শুরু করে এরা কথা বলছে। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে তারা কি কথা বলতে পারে? তারা কথা বলতে পারে না। তাহলে কি করা হয়, এই যে বস্তু বা প্রাণীর কথাগুলো আমি বললাম তাদের উপর ব্যক্তির মানে মানুষের যে ক্যারেক্টারিস্টিক বা চরিত্র বৈশিষ্ট্য সেইগুলো কি করা হয়, সেগুলো আরোপ করা হয়, সেগুলো তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারা কিন্তু মানুষের মতোই আচরণ করে। এই রকম যখন জড়বস্তু বা প্রাণীর মধ্যে ব্যক্তিসত্তাকে ঢুকিয়ে দেওয়া হয়, ব্যক্তিসত্তাকে আরোপ করা হয়, তখন সেটা হয়ে যায় পার্সনিফিকেশন। এর উদাহরণটা কিভাবে ইউজ করেছে দেখো। এর উদাহরণটা ইউজ করছে, এই কবিতার একটা লাইন আমি নিয়েছি, আরো জায়গায় ইউজ করা হচ্ছে। একটা লাইন আমি নিয়ে তোমাদের দেখাচ্ছি কিভাবে পার্সনিফিকেশনটা ইউজ করা হচ্ছে। লাইনটা হচ্ছে, দ্যাট ইজ দ্য গ্রাসহপার হি টেকস দ্য লিড। দ্যাট ইজ দ্য গ্রাসহপার, এই হলো একটা ঘাস ফড়িং। এই হলো একটা কি, ঘাস ফড়িং। তাহলে ঘাস ফড়িং একটা ইনসেক্ট, একটা পতঙ্গ। ঘাস ফড়িং একটা ইনসেক্ট, একটা পতঙ্গ। তাহলে ঘাস ফড়িং কিন্তু কথা বলতে পারে না, ঘাস ফড়িং কিন্তু মানুষের মতো আচরণ করতে পারে না। কিন্তু পরের লাইনে কি করছে, হি টেকস দ্য লিড, দ্যাট মিন্স হি টেকস দ্য লিড, সে নেয় দায়িত্ব। এখানে আমাদের বুঝতে হবে হিটা কেন ইউজ করা হয়েছে, কবি এখানে কেন হি ইউজ করেছেন। হিটা একমাত্র কাদের ক্ষেত্রে ইউজ করা হয়, হিটা একমাত্র ইউজ করা হয় মানুষের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে গ্রাসহপারটা মানুষের মতো আচরণ করছে, সেই কারণে কি করা হয়েছে, সেই কারণে এই হিটাকে এখানে ইউজ করে গ্রাসহপারটার উপরে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। আর সেই কারণে এটা কি করা হয়েছে, এটাকে বলা হচ্ছে, সেই কারণেই এটাকে বলা হচ্ছে কি, পার্সনিফিকেশন। তারপরে আমরা চলে আসি, তারপরে আমরা যদি দেখি আর কি ফিগার অফ স্পিচ এর মধ্যে ইউজ করা হচ্ছে, অক্সিমোরন। অক্সিমোরনটা কি জিনিস আমরা জানবো। অক্সিমোরনটা হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে দ্বন্দ্বিক, মানে দুটোর মধ্যে কোনো রকম মিল খায় না। এই রকম যখন দুটো ওয়ার্ড পাশাপাশি বসানো হয় তখন সেটাকে বলা হয় অক্সিমোরন। এই ফিগার অফ স্পিচটাকে বলা হয় অক্সিমোরন। যেমন এখানে কবি কি ইউজ করেছে দেখো, এখানে কবি ইউজ করেছে প্লিজেন্ট উইথ। এই দুটো শব্দ ইউজ করেছে। আচ্ছা, প্লিজেন্ট মানে আমরা কি জানি, প্লিজেন্ট মানে আমরা জানি মনোরম। প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম। আর উইড মানে হচ্ছে কি, উইড মানে হচ্ছে আগাছা। তাহলে আগাছা আমরা কখন বলি, যখন কোনো মানে বন্য টাইপের উদ্ভিদ জন্মায় যেগুলোর কোনো কাজে লাগে না, সেইগুলোকে আমরা কি বলি, আগাছা। তাহলে আগাছা যেগুলোকে বলি সেইগুলো কখনো মনোরম হতে পারে না। দুটো যে ওয়ার্ড পাশাপাশি বসানো হয়েছে, এই দুটো ওয়ার্ড কিন্তু পরস্পর কন্ট্রাডিক্টরি। এইভাবে যখন দুটো দ্বন্দ্বিক ওয়ার্ড বা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড পাশাপাশি বসানো হয় কোনো সেন্টেন্সের মধ্যে, তখন সেই দুটো ওয়ার্ডকে বলা হয় কি, সেই দুটো ওয়ার্ডকে বলা হয় অক্সিমোরন। এটাও এক ধরনের ফিগার অফ স্পিচ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে অ্যালিটারেশন। অ্যালিটারেশনের আরেক নাম হলো রিপিটেশন। অ্যালিটারেশনের আরেক নাম হলো রিপিটেশন। রিপিটেশনটা কি, রিপিট কথাটাকে তো তোমরা বুঝতে পারছো। রিপিট মানে একটা কথা যখন বারবার উচ্চারণ করা হয় তখন আমরা সেটাকে বলি রিপিট। সেই রিপিটটা থেকে কি হচ্ছে, রিপিটেশন কথাটা আসছে। এখানে কোন শব্দ যদি বারবার মানে সাউন্ড, কোন সাউন্ড যদি বারবার
উচ্চারিত হয়, বারবার ইউজ করা হয়, সেটা অ্যালিটারেশনের মধ্যে পড়ে। বা কোন লেটার যদি বারবার ইউজ করা হয় একটা সেন্টেন্সের মধ্যে, তাহলে সেটাও অ্যালিটারেশনের মধ্যে পড়ে। খুব সুন্দরভাবে অ্যালিটারেশনের ইউজ করা হয়েছে দ্য পোয়েট্রি অফ আর্ট নামক কবিতায়। যেমন এখানে দেখবে একটা লাইনের মধ্যে আছে হেজ টু হেজ, তাহলে হেজ টু হেজ এই যে দুটো ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে, এদের সাউন্ডটা কিন্তু একই রকম। আরেকটা জায়গায় দেখবে কি হচ্ছে, আরেকটা জায়গায় দেখবে যে ওখানে একটা লাইনের মধ্যে সেন্টেন্সের মধ্যে নিউ মর্ন মিট, তাহলে এখানে এম এই যে লেটারটা, এম যে লেটার, এই লেটারটার রিপিটেশন হয়েছে। কোথায় হয়েছে? আবার শেষের ওয়ার্ডে গিয়ে এম লেটারটা কি হয়েছে? রিপিটেশন হয়েছে। তাহলে এই ধরনের যে রিপিটেশন গুলো হয়, সেটাই হচ্ছে কিসের মধ্যে পড়ে? অ্যালিটারেশনের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ফিগার অফ স্পিচের মধ্যে খুব সুন্দরভাবে অ্যালিটারেশনটাকে ইউজ করেছে দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় কে? জন কিটস। আরো এর মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু জন কিটস ফিগার অফ স্পিচ ইউজ করেছে। যেহেতু এটা তোমাদের ক্লাস 12 এ খুব একটা কাজে লাগবে না, সেই জন্য আমি টাচ করে বেরিয়ে গেলাম। আশা করি তোমরা বুঝেছো। যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। নেক্সট আমরা চলে যাব এরপরে যেটাতে, সেটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতা থেকে আমরা পরীক্ষার জন্য কি কি গ্রামার করতে পারি সেটা আমরা দেখব। নেক্সট আমরা গ্রামার পার্টে যাব। তো আমরা যেটা বলছিলাম, আমরা এবারে একটু গ্রামারের পার্ট নিয়ে আলোচনা করব। দ্য পোয়েট্রি অফ আর্ট কবিতায় প্রচুর গ্রামার আমরা কিন্তু এখান থেকে পেতে পারি, কারণ আমাদের পরীক্ষায় যে গ্রামারগুলো আসবে উচ্চ মাধ্যমিকে সেগুলো কিন্তু সব টেক্সচুয়াল। আমি তার মধ্যে কয়েকটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখানে প্রথমে একটা লাইন নিয়েছি, দেখো কবিতার, অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ হট সান এন্ড হাইড ইন আ কুলিং ট্রিজ। এই যে কবিতার লাইনটা আছে, এই কবিতার লাইনটা এন্ড দিয়ে যুক্ত হয়েছে। এন্ড দিয়ে যুক্ত হয়েছে, দ্যাট মিন্স এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এটা কম্পাউন্ড সেন্টেন্সে আছে। এইটা থেকে আমরা কি কি করতে পারি গ্রামার? একটা লাইন থেকে দেখো, এই লাইনটাকে আমরা সিম্পল করতে পারি, এই লাইনটাকে আমরা কমপ্লেক্স করতে পারি, আবার এটাকে আমরা স্প্লিটও করতে পারি। সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে তোমরা যারা 9 10 বা 11 এ পড়েছো তারা নিশ্চয়ই সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো পড়েছো, স্প্লিটও হয়তো পড়েছো কেউ কেউ। তো সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে কিন্তু কতগুলো নিয়ম অ্যাপ্লাই করতে হয়। যেমন সিম্পল সেন্টেন্সে নাউন ইন অ্যাপোজিশন আছে, সিম্পল সেন্টেন্সে ইনফিনিটিভ আছে, সিম্পল সেন্টেন্সে পার্টিসিপল আছে। এগুলো দিয়ে কিন্তু আমরা কি করতে পারি? আমরা কিন্তু জয়েনিং করতে পারি সিম্পল সেন্টেন্সে। তাহলে এখানে এই সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে আমরা কোন নিয়মটা অ্যাপ্লাই করব? দেখো এখানে বলছে অল দ্য বার্ডস আর ফেইন্ট উইথ হট সান। এই পর্যন্ত কিন্তু একটা কি আছে? সেন্টেন্স আছে। তারপরে সেন্টেন্স যেটা আছে সেটা হচ্ছে হাইড ইন এ কুলিং ট্রিজ, একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে। এখন সিম্পল সেন্টেন্স করার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে দুটো সেন্টেন্স দিয়ে আমরা জয়েনিংটা করব, সেই দুটো সেন্টেন্সের মধ্যে যে ভার্ব ফর্মটা আছে, যে ভার্ব ফর্মটা আছে সেই ভার্ব ফর্মের মধ্যে কোন কাজটা, ভার্বের কোন কাজটা আগে হয়েছে। একটা হচ্ছে এইটা আছে, আর একটা হচ্ছে হাইড। এটা আমরা দেখতে পাচ্ছি এই দুটো ভার্ব ফর্ম আছে। তাহলে আমাদের দেখতে হবে কোন কাজটা আগে হয়েছে। এই যে আর ফেইন্ট মানে হচ্ছে আগে ক্লান্ত হয়ে পড়েছে, তারপরে হাইড আশ্রয় নিয়েছে বা লুকিয়ে পড়েছে কোথায়? কুলিং ট্রিজের কাছে। কুলিং ট্রিজের কাছে। তাহলে যে কাজটা আগে হবে, ভার্বের যে কাজটা, এটাও ভার্ব আর এখানে হাইডটাও ভার্ব। কিন্তু এই দুটো ভার্বের মধ্যে এই ভার্বের যে কাজ, সেই কাজটি আগে ঘটেছে, আগে ঘটেছে। তখন যখন যে ভার্বটার কাজ আগে ঘটবে সেটাকে আমাদের নিতে হবে। সেটাকে নিয়ে আমরা এখানে যেমন কি আরটাকে যদি নিই, তাহলে আরটাকে নিয়ে তার সঙ্গে পার্টিসিপল দিয়ে আমরা জয়েনিং করব। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে পার্টিসিপলের যে নিয়মটা আছে সেই নিয়মটা আমরা কি করব? অ্যাপ্লাই করব। এখন পার্টিসিপল বলতেই প্রথমে আমাদের যেটা মনের মধ্যে আসে সেটা হচ্ছে ভি প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি। পার্টিসিপল তিন প্রকার, একটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, একটা হলো পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল নিয়ে অন্য একদিন আমরা ক্লাস করব, কিন্তু এখানে জাস্ট সংক্ষেপে বোঝানোর জন্য আমি ভি প্লাস আইএনজি টাকে পার্টিসিপল ধরে নিলাম। তাহলে ভার্বের সঙ্গে কি যুক্ত করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে কোন ভার্বের সঙ্গে? যে ভার্বের কাজটা আগে ঘটে গেছে। তাহলে আর, তাহলে এর সঙ্গে আমাকে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। আমরা জানি আর এর সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? তোমরা জানো যে ইংরেজিতে am, is, are, was, were
এই পাঁচটা ভার্বকে বি ভার্ব বলা হয়, বি ভার্ব বলা হয়। তাহলে আমরা এই আর এর জায়গায় কি লিখতে পারি, আর এর জায়গায় আমরা কিন্তু বি লিখতে পারি। তাহলে বি লিখে আমরা কি করতে পারি, তার সঙ্গে আইএনজিটা যুক্ত করতে পারি। তাহলে আমরা কি লিখব, বিং। এটাকে উঠিয়ে দিয়ে আমরা কি লিখব, বিং লিখে দিলাম, বিং। তারপরে পুরো সেন্টেন্সটা লিখে দেব, বিং ফেইন্ট উইথ হট সান। তাহলে বিং ফেইন্ট উইথ হট সান মানে প্রচন্ড রৌদ্রে ক্লান্ত হইয়া, হাইড ইন কুলিং ট্রিজ, কুলিং ট্রিজ এর নিচে কি করলো, লুকিয়ে পড়লো। তাহলে কে লুকিয়ে পড়লো, অল দা বার্ডস। তাহলে আমরা এই হাইড এর আগে এখানটায় লিখে দেব অল দা বার্ডস হাইড ইন আ কুলিং ট্রিজ লিখে দিলাম। তাহলে আমরা কি করলাম, এই যে কম্পাউন্ড সেন্টেন্স এটাকে পার্টিসিপল ইউজ করে, পার্টিসিপল ব্যবহার করে আমরা কি করলাম, সিম্পল সেন্টেন্সে পরিণত করলাম। তাহলে এটা হয়ে গেল সিম্পল। নেক্সট আমরা বলেছি এই সেন্টেন্সটাকে কি করব, এই সেন্টেন্সটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে জয়েনিং করতে গেলে কি করতে হয়, স্বাভাবিকভাবে ডব্লিউএইচ ওয়ার্ড যেগুলো আছে সেইগুলো দিয়ে আমরা কিন্তু জয়েনিং করি। তাছাড়াও আমরা দ্যাট দিয়ে জয়েনিং করতে পারি। তো এখানে আমরা মিনিংটা দেখি, অল দা বার্ডস আর ফেইন্ট উইথ হট সান, সমস্ত পাখিরা কি করলো, ক্লান্ত হলো কিসে, প্রচন্ড রৌদ্রে, এন্ড হাইড ইন কুলিং ট্রিজ, এবং কি ছায়া শীতল গাছের নিচে আশ্রয় নিল। তাহলে আমি এখানে বলতে পারি যখন সমস্ত পাখিরা, when দিয়ে আমি কি করতে পারি, এটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে পারি। যখন সমস্ত পাখিরা ক্লান্ত হয়ে পড়লো প্রচন্ড রৌদ্রে, কমা দিয়ে হাইড ইন কুলিং ট্রিজ, কুলিং ট্রিজে লুকিয়ে পড়লো। তাহলে আমি এখানে এটাকে কি করব, এটাকে আমি কম্পাউন্ড করে দিলাম, when all the birds are faint with hot sun, comma hide in a cooling trees করে দিলাম। এটাকে এখানে যেহেতু স্পেস কম, আমরা আরেক ভাবেও এটাকে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে পারতাম। কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারতাম, আমরা এখানে হোয়েনটা ইউজ না করে আমরা দ্যাট ইউজ করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স করতে পারতাম। সেখানে কি করতাম, অল দা বার্ডস, এটা লেখার পরে এই জায়গাটায় আমরা কি করতে পারতাম, এখানটায় একটা দ্যাট বসিয়ে দিতাম, all the birds that are faint with hot sun, কমা দিয়ে hide in a cooling trees। এভাবেও কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স করতে পারতাম। নেক্সট আমরা যেটা লিখেছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্প্লিট করব। আমরা কি করব, এরপরে আমরা স্প্লিট করব। স্প্লিট শব্দের অর্থ হচ্ছে ভেঙে দেওয়া। তাহলে এটা কম্পাউন্ড করে ফেললাম। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে স্প্লিট। স্প্লিট মানে ভেঙে দেওয়া। তাহলে ভাঙবো কাকে, যেটা জোড়া আছে সেটাকে ভেঙে দেওয়া যায়। তাহলে এখানে সেন্টেন্সটা কম্পাউন্ড সেন্টেন্স মানে এন্ড দিয়ে যুক্ত করা আছে, তাহলে এটাকে আমরা ভাঙবো। কিভাবে ভাঙবো, এখন সেন্টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার তৈরি করতে গেলে জানতে হবে আমাদের দুটো জিনিস অবশ্যই লাগে, মাস্ট। সেই দুটো জিনিস কি, সেই দুটো জিনিস একটা হচ্ছে কি, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হলো ভার্ব। এই দুটো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই লাগে। তাহলে আমরা প্রথম সেন্টেন্স যেটা দেখছি, অল দা বার্ডস আর ফেইন্ট উইথ হট সান, এর মধ্যে সাবজেক্টও আছে অল দা বার্ডস আর ফেইন্ট, আর তারপরে আমরা দেখতে পাচ্ছি ভার্বও কিন্তু এর মধ্যে আছে। তাহলে এই সেন্টেন্সটা কিন্তু আমি এক নম্বরে লিখে দিতে পারি। তাহলে কি লিখব, আমি লিখব অল দা বার্ডস আর ফেইন্ট উইথ হট সান। তাহলে এটা এক নম্বর সেন্টেন্স হলো। এইবার এটাকে ভেঙে দেব, কি ভেঙে দেব, হাইড ইন কুলিং ট্রিজ, গাছের কি শীতল গাছের নিচে লুকিয়ে পড়লো। তাহলে হাইড, এখানে ভার্বটাকে আমরা পেয়েছি। তাহলে সেন্টেন্স গঠন করতে গেলে আমি কি বলেছি, ভার্বের সঙ্গে সঙ্গে কিসের প্রয়োজন হয়, ভার্বের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের একটা সাবজেক্টের প্রয়োজন হয়। তাহলে আমাকে এখানে সাবজেক্ট কিন্তু ইনক্লুড করতে হবে।
তাহলে সাবজেক্ট ইনক্লুড করতে গেলে কিভাবে আমরা সাবজেক্ট ইনক্লুড করব? দেখো এই ভার্বটাকে প্রশ্ন করো, হাইড লুকিয়ে পড়েছে, কারা লুকিয়ে পড়েছে বা কে লুকিয়ে পড়েছে, কে লুকিয়ে বা কারা লুকিয়ে পড়েছে, এই যে অল দা বার্ডস। তাহলে আমরা সাবজেক্ট কিন্তু পেয়ে গেলাম, সমস্ত পাখিরা কি হয়েছে ওই কুলিং ট্রিজে লুকিয়ে পড়েছে। তাহলে আমরা এই হাইডের আগে কি করে দেব? হাইডের আগে অল দা বার্ডস হাইড ইন আ কুলিং ট্রিজ, এটা 2 নাম্বার করে দিলাম। তাহলে দেখো একটা সেন্টেন্সকে আমরা ভেঙে দুটো সেন্টেন্সে পরিণত করলাম, এটা স্প্লিট। স্প্লিটটা এইভাবে করতে হবে আমাদের, এটা কিন্তু তোমাদের সিলেবাসে আছে। নেক্সট আমি এখান থেকে তোমাদের একটা ভয়েস চেঞ্জ দেখাচ্ছি। কবিতার একটা লাইন নিলাম, কি লাইন নিয়েছি? হি টেকস দ্য লিড ইন সামার লাক্সারি, এই লাইনটা আমি নিয়েছি। তাহলে এই লাইনটা যখন আমি নিলাম, এখানে কি করব? এখানে দেখো এই যে সেন্টেন্সটা নিয়েছি, প্রথমে আমাদের জানতে হবে এটা কোন ভয়েসে আছে, এটা অ্যাক্টিভে আছে। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কি, তারপরে আমাদের যেটা জানতে হবে যে এটা কোন টেন্সের মধ্যে পড়ছে। হি টেকস দ্য লিড, এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের মধ্যে কিন্তু এই টেন্সটা পড়ছে। তাহলে যখনই আমরা জেনে নিলাম এটা অ্যাক্টিভ ভয়েস এবং সিম্পল প্রেজেন্ট টেন্স, তখন আমরা সাজিয়ে নেব। হিটা কি? হিটা হলো এখানে হচ্ছে সাবজেক্ট, হিটা হলো সাবজেক্ট, টেক্সটটা কি? টেক্সটটা হলো ভার্ব, আর বাদবাকি যেটা আছে সেটা হলো অবজেক্টের মধ্যে পড়ে। তাহলে ভয়েস চেঞ্জের নিয়ম অনুযায়ী প্রথম নিয়মটা কি আছে, যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের কি হবে? সাবজেক্ট হবে। তাহলে সাবজেক্ট বাক্যের প্রথমে বসে, দা lead in summer luxury বসালাম। তারপরে নিয়ম অনুযায়ী একটা কি আনতে হবে? নিয়ম অনুযায়ী একটা হেল্পিং ভার্ব আনতে হবে। যেহেতু এটা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্সে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে হেল্পিং ভার্ব হিসেবে যেটা বসে সেটা কি বসে? সেটা হচ্ছে am বসে, is বসে, আর বসে, তিনটে। এখানে আমরা কি বসাবো? is বসাবো। বসিয়ে দিলাম, রুলস নাম্বার 2 অ্যাপ্লাই করলাম। রুলস নাম্বার 3 তে গিয়ে কি বলা হচ্ছে? অ্যাক্টিভ ভয়েসের মেইন ভার্ব যেটা, সেটা থার্ড ফর্ম হবে। তাহলে টেক্স, টেক্সের থার্ড ফর্ম কি? টেক, টু, টেকেন, থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম। বসিয়ে দিলাম 3 নম্বর নিয়ম। চতুর্থ নিয়মে কি আসছে? চতুর্থ নিয়মে আসছে এই থার্ড ফর্মের পরে একটা বাই হয়, বাইটাও বসিয়ে দিলাম। পঞ্চম নিয়ম যেটা বলছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটা সেটা কি হবে? প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। হি থাকলে কি হয়? হি থাকলে আমরা জানি হিম হয়। তাহলে আমরা ভয়েস চেঞ্জটাও করে ফেললাম এবং নিয়মগুলো কিন্তু আরেকবার আমরা ঝালিয়ে নিলাম। নেক্সট আমরা যেটা করব সেটা, এখানে আরেকটা সেন্টেন্স আমি নিয়েছি, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। এই সেন্টেন্সটা থেকে আমরা দুটো জিনিস করতে পারি, এইটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি এবং এই যে ডেড, যে নাউন ফর্মটা আছে এটাকে আমরা কি করতে পারি? ভার্ব ফর্মে রূপান্তরিত করতে পারি। তাহলে প্রথমে আমরা দেখে নেব কিভাবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা এটাকে পরিবর্তন করব। যেহেতু নেভার আছে, তার মানে কি? নেভার মানে এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, নেগেটিভ থেকে আমরা অ্যাফার্মেটিভে যাব। তাহলে কিভাবে তৈরি করব? দা পোয়েট্রি অফ আর্থ ইজ, এই যে নেভারটা আছে, নেভারটার যে অপোজিট ওয়ার্ড বা অ্যান্টোনিমস যেটা আছে সেটা আমরা বসাবো। নেভার মানে কখনোই না, তাহলে এর অ্যান্টোনিমসটা কি হবে? অলওয়েজ, এ এল ডব্লিউ এ ওয়াই এস। তাহলে এর অ্যান্টোনিমস বসিয়ে দিলাম অলওয়েজ, অলওয়েজ। আর ডেড, ডেড মানে হচ্ছে মৃত, তাহলে মৃতর বিপরীত শব্দ বা অ্যান্টোনিমস বা অপোজিট ওয়ার্ডটা কি হবে? অ্যালাইভ, এ এল আই ভি, অ্যালাইভ মানে জীবন্ত। তাহলে আমি কি করলাম? দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। যখন আমি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে করব বা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যাব, তখন কিন্তু সেন্টেন্সের মিনিংটা আমাকে এক রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। দেখো এখানে মানেটা কি হয়েছে? দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, পৃথিবীর কবিতা কখনো মারা যায় না। তার মানে কখনো মারা যায় না মানে কি? সে সর্বদাই জীবন্ত, সর্বদাই জীবিত। তাই লিখলাম দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। তাহলে আমরা নেগেটিভ থেকে কি করলাম? সেন্টেন্সটাকে কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। নেক্সট আমরা কি করব? এই যে ডেটটা আছে এই ওয়ার্ডটার আমরা ভার্ব ফর্ম করব। কিভাবে আমরা ভার্ব ফর্ম করতে পারি? কিভাবে আমরা ভার্ব ফর্ম করতে পারি? দেখো এখানে আমি লিখছি দা পোয়েট্রি অফ আর্থ
এই ইজ ডেটটাকে না লিখে আমরা কি লিখব, নেভারটাকে নেভারের জায়গায় বসিয়ে দিলাম দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার। এই যে ডেটটাকে আমরা কি করব এবারে ভার্ব ফর্ম ডাইজ করে দেব, নেভার ডাইজ দ্য পোয়েট্রি অফ আর্ট, হ্যাঁ নেভার ডাইজ, পৃথিবীর কবিতা কখনোই মারা যায় না। এই যে ডাইজটা করে দিলাম, অ্যাকচুয়ালি ফর্মটা কি ছিল, ডাই, ডাইটা হলো ভার্ব ফর্ম, কিন্তু এসটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হওয়ার জন্য আমরা ডাইজ করে দিলাম। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্ট নেভার ডাইজ, তাহলে ভার্ব ফর্মটাও হয়ে গেল। এইভাবে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বলে এগুলোকে, এগুলো কিন্তু আমাদের করতে হবে। শুধুমাত্র আমাদের এই ক্লাস 12 এর সিলেবাসে আছে বলে আমরা করব তাই নয়, সঙ্গে সঙ্গে এগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা আমি এখানে নিয়েছি উদাহরণ, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, পৃথিবীর কবিতা কখনো বন্ধ হয়ে যায় না। এটাও অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। আছে কি, এই যে এখানে নেভার মানে হচ্ছে এটা নেগেটিভে আছে, এটা কিসে আছে, নেগেটিভ সেন্টেন্সে আছে, এখান থেকে অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমরা কি লিখব, দা পোয়েট্রি অফ আর্ট ইজ, একইভাবে সিজিং, সিজিং মানে হচ্ছে বন্ধ হওয়া, তার অপোজিট ওয়ার্ড কি হবে, অপোজিট ওয়ার্ড হবে কন্টিনিউইং, কন্টিনিউইং লিখলাম, কন্টিনিউইং, তাহলে সিজিং এর অপোজিটটা কি করে দিলাম, কন্টিনিউইং, তাহলে কি দাঁড়ালো, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ কন্টিনিউইং। এখানে বলছে নেভার, তাহলে নেভারটারও আমরা কি করব, অপোজিট ওয়ার্ড বসিয়ে দেব, নেভার মানে কখনোই না, তাহলে তার অপোজিট ওয়ার্ড কি হবে, তার অপোজিট ওয়ার্ড হবে সব সময়, চিরন্তন, তাহলে কন্টিনিউইং নেভারটাকে আমরা করে দেব ফর এভার, নেভারটাকে কি করে দেব, ফর এভার করে দেব। তাহলে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ কন্টিনিউইং ফরএভার হয়ে গেল। তাহলে আমরা ক্লিয়ার করলাম এটা, ওকে। তাহলে আমরা এখানে মোটামুটি গ্রামারটাকে ক্লিয়ার করতে পারলাম। এইবারে এখানে আমরা আরেকবার করে ঝালিয়ে নিই, কিভাবে ঝালিয়ে নেব দেখো, প্রথম থেকে আরেকবার তোমাদের আমি বলার চেষ্টা করছি। প্রথমে আমি একটা সেন্টেন্স নিলাম, এক একটা সেন্টেন্স থেকে কিন্তু প্রচুর পরিমাণে কবি মানে সেন্টেন্স থেকে আমরা প্রচুর পরিমাণে গ্রামার করতে পারি। প্রথম যে আমরা গ্রামারটা লাইনটা নিয়েছিলাম গ্রামার করার জন্য, অল দা বার্ডস আর ফেইন্ট উইথ দা হট সান এন্ড হাইড ইন এ কুলিং ট্রিজ, এখান থেকে তিনটে করলাম আমরা, কিন্তু সিম্পল করলাম, কমপ্লেক্স করলাম আর স্প্লিট করলাম। তিনটে সেন্টেন্সে আমরা কি করলাম, সিম্পল যখন করলাম সেটাকে আমরা পার্টিসিপেলের নিয়ম দিয়ে সিম্পল করলাম, বিং ফেইন্ট উইথ হট সান, all the birds all the birds hot sun all the birds hide in a cooling trees। দ্বিতীয়টা আমরা কমপ্লেক্স করলাম, কি দিয়ে কমপ্লেক্স করলাম, when দিয়ে, when all the birds faint with hot sun কমা দিয়ে hide in cooling trees করলাম। অথবা এটা আরেক ভাবে করা যায়, আমি যেটা বলেছি all the birds that, হ্যাঁ that দিয়েও করা যায়, that are faint with hot sun, তারপরে কমা দিয়ে আমরা কি করতে পারি, hide in a cooling trees। তারপরে এটাকে আমরা কি করলাম, স্প্লিটে করলাম, স্প্লিট করার সময় কি করলাম, all the birds are faint with the hot sun, একটা সেন্টেন্স হলো, যেহেতু এর মধ্যে আমরা একটা সাবজেক্ট পেয়ে গেছি, একটা ভার্বও পেয়ে গেছি। দ্বিতীয় সেন্টেন্সে আমাদের সাবজেক্ট ছিল না, তাহলে দ্বিতীয় সেন্টেন্সে যখন সাবজেক্ট ছিল না আমরা কি করলাম, সাবজেক্টটাকে নিয়ে আসলাম, এই যে all the birds আমরা এখানে ইনক্লুড করলাম, all the birds hide in a cooling trees আমরা ইনক্লুড করে দিলাম। এইবারে এখানে দেখার জিনিস, তোমরা যদি এইভাবে লেখো তাতেও কোনো রকম কিছু ভুল নেই, কিন্তু বারবার আমরা যদি একই সাবজেক্টটা ইউজ করি শুনতে একটা কেমন দেখায়, সেই কারণে কি করতে হবে, এই যে অল দা বার্ডসটা বারবার ইউজ না করে আমরা এখানে একটা কিন্তু প্রোনাউন ইউজ করতে পারি, এই অল দা বার্ডস এর জায়গায় কি করতে পারি, একটা প্রোনাউন ইউজ করতে পারি। এখানটায় আমি দ্বিতীয় সেন্টেন্সে লিখে দিতে পারি, এখানটায় কিন্তু দে লিখে দিতে পারি, দে হাইড ইন কুলিং ট্রিজ, এটাও করতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে আমরা কি করলাম, একটা ভয়েস টেন্স আমি এর মধ্যে দিয়ে দেখালাম, হি টেকস দা লিড ইন সামার লাক্সারি, এটা অ্যাক্টিভে ছিল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হয় সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি, নিয়মটা আরেকবার তোমাদের কাছে উদ্ভাসিত হলো। তারপরে এখান থেকে আরো দুটো লাইন নিয়েছি, সেই লাইনের মধ্যে আমি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিভাবে করতে হয় সেটা দেখিয়েছি, এবং তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ কিভাবে করতে হয় সেগুলো দেখিয়েছি। তো নিশ্চিতভাবে এর থেকে তোমরা উপকৃত হবে। আজকে এই পর্যন্ত আমি ক্লাসটা শেষ করলাম। তো ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চিতভাবে তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং সেই সঙ্গে কমেন্ট ও শেয়ার করতে যেন ভুলবে না।